আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু কাল। প্রথম বৈঠক এলডিপির সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশকে এখন থেকে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে সব ষড়যন্ত্র মোকাবেলার তাগিদ। আসছে বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি আনার তাগিদ গণমাধ্যম প্রতিনিধিদের। মানুষের আয় বাড়ানোর লক্ষ্য সরকারের, জানালেন অর্থ উপদেষ্টা। উন্নয়নশীল দেশে উত্তরণে সংকটের চেয়ে সম্ভাবনায় বেশি মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। রফতানিতে বাধা সৃষ্টি করবে দাবি ব্যবসায়ীদের। দক্ষতা বৃদ্ধির তাগিদ সিপিডির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দিনে অংশ নেবে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সংস্কার বিষয় জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে একে একে প্রত্যেক দলের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার বিষয় জাতীয় ঐকমত্য গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় কমিশনের কার্যক্রম। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশের ভূমিকা ও করণীয় সম্পর্কে এখন থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশ দেন তিনি। গত 17 মার্চ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে কর্মকর্তাদের সুযোগ সুবিধাসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছে প্রচলিত ঝুঁকি ভাতার সিলিং তুলে দেয়া, নতুন 364টি পিকআপ এবং 140টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেয়া, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের মধ্যে যেগুলোর কাজ 70% নিচে হয়েছে সেগুলোর অর্থ ছাড়, ভাড়া করা 65টি থানা ভবনে জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা এবং পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের জন্য মোটর সাইকেল ক্রয়ে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতেও নির্দেশনা দেন প্রফেসর ইউনূস। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এ সময় সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং বাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। এছাড়া বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিত করতে উচ্চ পদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং নানা কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ পদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপুমণি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে আসামিদের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপুমণিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিন তাদের আদালতে হাজির করা হয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় সুজন নামের এক ব্যক্তি নিহতের মামলায় আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আরও 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
দুদকের একটি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৭ ব্যক্তির করা আপিলের রায় আগামী ২৩ এপ্রিল। উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ রায়ের এই তারিখ ঠিক করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি করে দুদক। রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনের সাথে ভাগাভাগি করে ব্যবহার করতে সম্মত হয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইউএনএইচসিআর এর সাথে এনআইডি কর্মকর্তাদের বৈঠক শেষে এই তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। জানান দ্রুত সময়ের মধ্যে তথ্য পেলে নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। দেশে রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। তারই অংশ হিসেবে রোহিঙ্গাদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক সহ ডাটাবেজ বা তথ্য ভাণ্ডার কাজে লাগাতে চায় ইসি। এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন এনআইডি মহাপরিচালক। নির্বাচন ভবনে প্রায় ২ ঘণ্টা আলোচনার পর তিনি জানান, এরই মধ্যে বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের তালিকা দিতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। ডাটা হাতে পেলে সে অনুযায়ী ভোটারের তালিকায় কোনো রোহিঙ্গা যুক্ত থাকলে তাদের বাদ দেওয়া সহজ হবে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সাথে ইউএনএইচসিআর এর একটি চুক্তি হয়েছে, এমইউ হয়েছে, যে এমইউর পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছেন। এই ডেটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডাটা ব্যবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান এনআইডি মহাপরিচালক। রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্য ভালো। এনআইডি মহাপরিচালক আরও জানান, ইউএনএইচসিআর এর হিসাবে বাংলাদেশে তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখেরও বেশি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আকার খুব বড় না করে এবার একটি বাস্তবমুখী বাজেট দেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। মানুষের আয় বাড়ানোর জন্য বাজেটে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে। সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেটে মূল্যস্ফীতি কমানো, নতুন কর্মসংস্থানে মনোযোগ, করের আওতা বাড়ানো সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব গণমাধ্যম কর্মীদের। উপদেষ্টা জানান এসব প্রস্তাব বিবেচনায় থাকবে সরকারের। হুমায়ুন চিশতির রিপোর্ট। এবারই প্রথম বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাই প্রস্তুতি ব্যাপক, আছে চ্যালেঞ্জও। একটি বাস্তবমুখী বাজেট তৈরিতে গণমাধ্যম কর্মীদের পরামর্শ চাইলেন অর্থ উপদেষ্টা, তাই সচিবালয়ে এই মতবিনিময় সভার আয়োজন। গণমাধ্যমের সবার চাওয়া প্রায় একই রকম, নিত্যপণ্যের দাম নাগালে রেখে মানুষকে স্বস্তি দেয়া, কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে কর্মসংস্থান। বললেন, দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে বিকল্প নেই করের আওতা বাড়ানোর। কর্মসংস্থানের বিষয়টা যদি একটু আপনারা নজর দেন, সেক্ষেত্রে আমি মনে করবো সেটা আপনার আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উন্নতির ক্ষেত্রেও একটা বড় অবদান রাখবে। ব্যক্তি পর্যায়ে কর সীমাটা 5 লাখ টাকা করলে আমার মনে হয় এটা সবার জন্যই উপকার হবে। বাজেটে একটা জবাবদিহিতা থাকা উচিত। বিনিয়োগ বলে অ্যাট্রাকশন করার পরিস্থিতি কেমন আছে সেটা নিয়ে আমরা অর্থ উপদেষ্টা বললেন, মানুষের আয় বাড়াতে হবে, তাই বাজেটে জোর দেওয়া হবে ব্যবসা বাণিজ্যে, তবেই বাড়বে কর্মসংস্থান। আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজও খুব হয়তো বড় হবে না, মূল্যস্ফীতি কমাতো, সাথে আমার আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান কথা বলবো। তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ করে প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না, বরং বাড়বে।
আলোচনায় সামাজিক নিরাপত্তা খাতের পরিধি ও ভাতা বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা। জানালেন এ খাতে বরাদ্দ বাড়বে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। স্বল্প উন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে সংকটের চেয়ে সম্ভাবনায় বেশি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এলডিসি থেকে উত্তরণ নিয়ে এফবিসিসিআই এর সেমিনারে তিনি কথা বলেন। তবে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে পণ্য রপ্তানিতে বাধার সৃষ্টি করবে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় এলডিসি উত্তরণে ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন ও দক্ষতা বৃদ্ধিতে নজর দেওয়ার তাগিদ দেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। শারফুল আলমের রিপোর্ট। 5 দশক ধরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ। এরপর নানা ধরনের যাচাই বাছাই পেরিয়ে 2026 সালে উন্নয়নশীল দেশের উত্তরণ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই পরিস্থিতিতে এলডিসি থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের যৌক্তিকতা এবং কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা নিয়ে বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও রাষ্ট্রের নীতি নির্ধারকদের সাথে মতবিনিময় আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অনুষ্ঠানে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এখনই প্রস্তুতি না নিলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশ একটা স্ট্রাকচারালি ট্রান্সফর্ম করবে। এখন যে ধরনের উৎপাদনক্ষম কাঠামো, এই কাঠামোটি পরিবর্তন করতে চাই আমরা। এলডিসি গ্র্যাজুয়েশনের মাধ্যমে এটি পরিবর্তন করতে চাই আমরা, এবং সেখানে আমাদের যেটি লাগবে যে আমাদের ইনসেন্টিভ স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলোতে পরিবর্তন প্রয়োজন হবে। ট্রেড পলিসি এখন যেভাবে তৈরি হচ্ছে, এই ট্রেড পলিসিগুলো এইভাবে না করে নতুনভাবে তৈরির প্রয়োজন পড়বে। কোন দেশ আমাদেরকে ডিউটি ফ্রি দিল, আমরা কোন জায়গায় ওয়েভার পেলাম, সরকারের কাছ থেকে সাবসিডি পেলাম কি পেলাম না, এই কম্পিটিটিভ আইডিয়া থেকে আমাদের কমপ্লিটলি বেরোতে হবে। ব্যবসায়ীরাও বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট উদ্যোগ ছাড়া এলডিসি থেকে উত্তরণ করা সম্ভব নয়। বাংলাদেশের ট্রেডের কোনোই সমস্যা হয়নি, আমাদের এক্সপোর্টের কোনোই ঘাটতি হয়নি আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত, কিন্তু তারপরও আমাদের সাপ্লাই চেইন হ্যাজ বিন ইন্টারাপ্টেড। আমাদের যে ইউপাসগুলি আসছিল সেটার রেটটা আমাদেরকে মুডিজ এবং এসএনপি আমাদেরকে 1 নচ নামিয়ে দিয়েছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, দ্রুত উন্নত দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে যাওয়া প্রয়োজন। আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, এই বৈচিত্র্য আনার জন্য নিয়ামক সমূহগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে, আত্মস্থ করতে হবে। এই যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট, ইন ক্রিয়েটিং পলিসিস। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আশা করেন, হঠাৎ অস্থির হওয়া চালের বাজার দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। নোট নিয়েছি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রমজানকে কেন্দ্র করে গেল বছরে চাইতে বেশি ভোগ্যপণ্য আমদানি হলেও এ সকল পণ্য বাজারে একসাথে ঢুকলে দাম কমে যাবে এমন আশঙ্কায় লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রেখেছে অসাধু আমদানিকারকরা। এমন অভিযোগের প্রেক্ষিতে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দরের 3টি জাহাজ বহির্নোঙরে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জাহাজগুলো কখন পণ্য খালাস করলো, গন্তব্যে যাচ্ছে কিনা তা তদারকি করা হয়। এছাড়াও বাজারে সয়াবিনের সংকট থাকায় অভিযানে বেশ কয়েকটি তেলবাহী জাহাজ পরিদর্শন করেন কর্মকর্তারা। পাশাপাশি জাহাজের লাইসেন্স, ফিটনেস, অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখেন। এই অভিযান পরিচালনায় মজুত রাখার প্রবণতা কমেছে বলে দাবি কর্তৃপক্ষের। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষ নিজেদের অধিকার খুঁজে নিতে প্রস্তুত দাবি করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। রাজধানীর লেডিস ক্লাবের রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। এতে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন, আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি। সুতরাং এখানে ঐক্যবদ্ধ হতে হবে, নো করাপশন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। এরকম এডুকেটেড, এনলাইটেড, সম্মিলিতভাবে সোসাইটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রকারী আসবে না। যখনই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা বসার মতো পরিবেশ আসলে দেশে থাকে না, রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানেই অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সম্প্রতি ধর্ষণ, উগ্রবাদ আশঙ্কাজনক হারে বেড়েছে। উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে গণতন্ত্র সংকটে পড়বে। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। তিনি বলেন, রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠায় নির্বাচন প্রয়োজন, কারো ক্ষমতায় যাওয়ার জন্য নয়। সরকার ও রাজনৈতিক দলের কেউ কেউ নির্বাচন বিরোধী কথা বলায় ফ্যাসিবাদী শক্তির উত্থানের পথ তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠাকরণের যাত্রাপথ বিপদসংকুল হয়ে উঠতে বাধ্য। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রকে শক্তিশালী করাই আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিগত সময় রাজনৈতিক প্রভাবে আদালত পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ল ইয়ার্স কাউন্সিলের ইফতার পার্টিতে এই মন্তব্য করে তিনি বলেন, বিচার অঙ্গনকে ঢেলে সাজাতে পারলে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে লয়ার্স কাউন্সিলের ইফতার পার্টিতে অংশ নেন আইনজীবীরা। এতে যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। ইফতার পূর্ব বক্তৃতায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিচার ও শিক্ষা ব্যবস্থা। ইসলামী আইন চালু হলে সহজে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও জানান তিনি। ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে এর কোনো নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান। এই জন্য সঠিক রাস্তায় হাঁটতে হবে। সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে, বেঠিক রাস্তায় হাঁটলে কখনো আসবে না। মানব জাতির জন্য ভালোবাসার উপহার হিসাবে যে বিধান এসেছে তার নাম ইসলাম। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমস্ত বিশ্ববাসীর জন্য। এই ইসলাম বেস্ট সলিউশন। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কেউ একটা আইন রচনা করতে পারে নাই। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। এ সময় গাজায় হামলা বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান শিবির নেতারা। দেশের ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের জন্য শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষকে এই আন্দোলনের পক্ষে অংশগ্রহণ করার জন্য, সম্পৃক্ত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুস সোবাহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট ও বাড়িসহ অবৈধ সম্পদের অভিযোগের মামলা করেছে দুদক। তার জ্ঞাত আয় বহির্ভূত 68 কোটি টাকা এবং 97 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এছাড়াও 2000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গোলাপ সাবেক সংসদ সদস্য, মাদারীপুর 3 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ 68 কোটি 32 লক্ষ 75 হাজারও বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং 51টি ব্যাংক হিসাবে
97 কোটি 63 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি মদদে জনগণের মধ্যে ঘৃণা সহিংসতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এমন পরিস্থিতি চায় না নতুন বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। রাজধানী কাফরুলে একটি হোটেলে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর বলে ট্যাগ দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির ষড়যন্ত্র চলছে। পরে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে GM কাদের বলেন, মবের নামে অরাজকতা চলছে, এমন পরিস্থিতিতে সরকার কিভাবে নির্বাচন করবেন সেই প্রশ্ন রাখেন জাপা চেয়ারম্যান। আপনারা যেটা পারছেন না, আইন শৃঙ্খলা রক্ষা করতে যদি না পারেন, যারা পারেন তাদের হাতে দিয়ে চলে যান। দেশের মানুষকে আর বিপদে ফেলবেন না। আপনারা যেভাবে দেশকে বিভক্ত করেছেন, পুলিশকে অকার্যকর করেছেন, মনোবলহীন করেছেন, এবং পুলিশ এখন কার্যকর করতে পারছেন না, এবং এইভাবে নির্বাচন আপনারা করতে পারবেন না, এবং নির্বাচনে আপনারা অলরেডি আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন। বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকরা সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। নওগাঁ বাস মালিক সমিতির নেতারা জানান, মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডে মিতালি পাম্প এলাকায় নারকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি অটোরিকশা চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গিয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতা ছুরিকাঘাতে আহত হন। এর প্রতিবাদে বগুড়ার উপর দিয়ে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া আন্তঃজেলা ও ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করের হার না বাড়িয়ে বরং কর ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। আসছে বাজেটে মোবাইল অপারেটরদের জন্য কর্পোরেট ট্যাক্স কমানো এবং সিগারেটের উপর নতুন করে কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তরিক ইসলামের রিপোর্ট। আসন্ন বাজেটের আগে বিভিন্ন ইস্যুতে ব্যবসায়ীদের সাথে আলোচনা করতেই সকালে রাজধানীর আগারগাঁয়ে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন ঔষধ, সিগারেট, সিমেন্ট, মোবাইল, স্টিল শিল্পসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। আলোচনায় উঠে আসে কর হার কমানো ও কর্মকর্তাদের অসহযোগিতা সহ নানা সীমাবদ্ধতার কথা। আমরা কখনোই বলবো না যে এই কর্পোরেট ট্যাক্সকে আপনি বড় মাপের একটা মানে কমিয়ে দেন, বাট এই সেক্টরটার প্রতি সরকারের যে একটা স্বনির্বন্ধ যে একটা একটা দৃষ্টিভঙ্গি আছে যে এই সেক্টরটাকে একটু ফ্লারিশ করতে পারলে আমাদের মোবাইল ব্যবহার, ডেটা ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার এবং এর মাধ্যমে দেশের সার্বিক উন্নতিতে যেন পুরো জনগোষ্ঠী সামগ্রিকভাবে উপকৃত হয়। র মেটেরিয়ালসের যদি 15% হয় তাহলে ওই কোম্পানি ওই প্রোডাক্ট কিভাবে সার্ভাইভ করবে, এটার উপরে যখন আদার্স গুলি ক্যালকুলেশন করা হয় তখন আরো বেড়ে যায়। 1 টন রড বিক্রি করে এখন 500 টাকা বিজনেস করা যায় না, সেখানে টিডিএস 2%, এটা আমাদের একটা জোরালো দাবি, এটাকে 1% করে দেওয়ার জন্য। 5 বছর আগে একটা মাল খালাস করে নিয়ে এসেছি, 5 বছর পরে এসে বলতেছে যে এখন এই পরিপত্র এই অনুযায়ী আপনি 5 বছর আগে আপনি ডিউটি কম দিয়েছেন, ট্যাক্স কম দিয়েছেন, এখন সেটা দিতে হবে। আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন করে বাড়ানো হবে না করের হার। এ সময় আইন মানতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। ভ্যাট থেকে যে পরিমাণ রেভিনিউ আসার কথা আমরা ধারে কাছেও নাই, ফলে আমরা এখনো কাস্টমস, এসডি, সিম ট্যাক্স, এটা সেটা এগুলোর দিকে জোর দিচ্ছি আর কি। এই দিকটা যদি ঠিক হয়ে যায় ধীরে ধীরে আমরা এখানে ডিসিপ্লিন আনতে পারবো, আমরা সেদিকে আগাবো ইনশাআল্লাহ। সরকারের উচ্চ হারে শুল্কায়ন ও জরিমানার কারণে ওষুধের দাম বাড়ছে বলেও অভিযোগ করেন এ খাতের ব্যবসায়ীরা। ওভারঅল ইকোনমির কথা চিন্তা করে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়াতে হবে স্যার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা চালাবে না রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘ ফোন আলাপে এই বিষয়ে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়নি মস্কো।
মঙ্গলবার দুই নেতার মধ্যে 1.5 ঘণ্টার ফোন আলাপে এই সিদ্ধান্ত হয়। হোয়াইট হাউস একে শান্তির পক্ষে প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে রাজধানীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পল্টনের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করা হয়। এতে দেশের স্বনামধন্য নৃত্যশিল্পীরা অংশ নেয়। ইফতারের আগে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ সহ নানা সহিংসতার বিষয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণকারী আসিয়ার পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় নৃত্যশিল্পী সংস্থা। এবারে পার্টিক্স খেলার খবর। হামজাকে বাংলাদেশের মেসি হিসেবে আখ্যায়িত করে অধিনায়ক জামাল ভুঁইয়া বললেন, তার অন্তর্ভুক্তি দলের শক্তিমত্তা বাড়িয়েছে, তাই ভারতকে হারানোর ব্যাপারে তারা আরও বেশি আত্মবিশ্বাসী। এএফসি এশিয়ান কাপের ম্যাচকে সামনে রেখে দুপুরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটা বলেন তিনি। এ সময় হামজা চৌধুরী জানান, এদেশে এসে তিনি মানুষের ভালোবাসায় সিক্ত। রিপোর্ট করছেন এসএম আশরাফ। এত ক্যামেরা, এত আলো, নিঃসন্দেহে একজনকে ঘিরেই তিনি হামজা দেওয়ান চৌধুরী। ইউরোপিয়ান ফুটবলে খেলেন, দক্ষিণ এশিয়ার কোনো জাতীয় দলেই এই মানের ফুটবলার নেই। হামজাকে নিয়ে তাই দর্শক, ভক্ত, গণমাধ্যমের আগ্রহ আকাশচুম্বী। জামাল ভুঁইয়া তাই বলেই দিলেন, বাংলাদেশের মেসি এসেছেন। তবে ফুটবলটা যেহেতু 11 জনকেই খেলতে হয়, তাই ভারতকে হারাতে বাকিদেরও সেরা পারফরমেন্সের বিকল্প নেই বলেও জানান জাতীয় দলের অধিনায়ক। The practice has been going well for the upcoming match. I think we are more than ready to face India. I think everybody in here in this room wants to beat India. সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরিয়ে ভারতও ইঙ্গিত দিয়েছে এই ম্যাচ নিয়ে তারা উদ্বিগ্ন। জামাল ভুঁইয়া বলেন, সুনীল সেরা হলেও হামজার মানের নন। Sunil is a very good player. He's done a tremendous job for his country. But let's be honest, Hamza is a Premier League player. অন্যদিকে যাকে ঘিরে এত আগ্রহ, সে হামজা বিনয়ের সুরে জানালেন, তিনিও বাংলাদেশের ফুটবলারদের কাছ থেকে কিছু শিখতে চান। আমি একটা ভিন্ন লিগ খেলেছি, ভিন্ন ধরনের স্টাইলে খেলি। তবে জামাল ভুঁইয়া সহ আরো যারা আছে তারা আন্তর্জাতিক ফুটবলে অনেক অভিজ্ঞ, আর অভিজ্ঞতা অবশ্যই একটা ব্যাপার। সুতরাং আমি তাদের কাছ থেকেও অনেক কিছু শিখতে চাই। এ কদিনের অভিজ্ঞতাও তুলে ধরেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। সিলেটি ভাষায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। আসলে সব ভালো করে মারতেছে, hundreds of messages পাইছি আমার টিমমেটের থেকে, ফ্রেন্ডের থেকে, আগের কোচের থেকে, সব কংগ্রাচুলেট করতেছে, সব খালি পজিটিভ মেসেজ সেন্ড করতেছে। আর আমার ফ্যামিলি অলসো প্রাউড ফিল করতেছি যে আমি আইসি, আর হাজার মানুষ আই আমার দেখছে আর ওয়েলকাম করছে। এ সময় কোচ হাবিয়ার কাবরেরা বলেন, অনুশীলন দেখে তিনি সিদ্ধান্ত নেবেন কোন পজিশনে খেলানো যায় এই ফুটবলারকে। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 46 রানে পরাজিত করে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির 4 নম্বর গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং করে ইমরুল কায়েস ও সাদমান ইসলামের 50-তে 7 উইকেটে 294 রান সংগ্রহ করে। কায়েস 86 এবং সাদমান 53 রান করেন। জবাবে রায়ান রাফসানের 106 রানে ভর করে 5 উইকেটে 248 রানে থামে শাইনপুকুরের ইনিংস। বিকেএসপির অন্য মাঠে পার্টেসকে 4 উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। আর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে 2 উইকেটে পরাজিত করেছে গুলশান ক্রিকেট ক্লাব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু কাল। প্রথম বৈঠক এলডিপির সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশকে এখন থেকে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে সব ষড়যন্ত্র মোকাবেলার তাগিদ।
আসছে বাজেটে নিত্য পণ্যের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি আনার তাগিদ গণমাধ্যম প্রতিনিধিদের। মানুষের আয় বাড়ানোর লক্ষ্য সরকারের, জানালেন অর্থ উপদেষ্টা। উন্নয়নশীল দেশে উত্তরণে সংকটের চেয়ে সম্ভাবনায় বেশি, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। রফতানিতে বাধা সৃষ্টি করবে দাবি ব্যবসায়ীদের। দক্ষতা বৃদ্ধির তাগিদ সিপিডির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।